এনপিভি পর্যন্ত করেছিলাম না আমরা লাস্ট ক্লাসে? জি ম্যাডাম, এনপিভি পর্যন্ত। আচ্ছা দেখো, সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমাদের যদি লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা করি, সো সেটাকে আমরা বলছি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। যে অ্যানালাইসিস এর মাধ্যমে লং টার্ম ডিসিশনটা নেই সেটাকে আমরা বলছি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তো সেটা নেয়ার ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট থাকে এবং যেটা বেনিফিট আমাদের ফর দ্য লং টাইম আমরা হচ্ছে পেয়ে থাকি, সেজন্য এটা আমাদেরকে অ্যানালাইসিস এর মাধ্যমে নিতে হয় যে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি বেনিফিট পাবো নাকি এটা আমাদের অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট থেকে আমাদের লস হবে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে তোমার আমরা হচ্ছে তোমার হচ্ছে আমরা হচ্ছে কিছু টেকনিক কি করব, অ্যাপ্লাই করব, যেটাকে আমরা বলেছিলাম কিছু ডিসকাউন্টেড টেকনিক, কিছু নন ডিসকাউন্টেড টেকনিক আছে। সরি। তো এই ডিসকাউন্টেড টেকনিক গুলোর মধ্যে আমরা দেখেছিলাম আমাদের এনপিভি টেকনিকটা কি। সো আজকে আমাদের হচ্ছে আইআরআর। সো আইআরআরটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। দ্যাট মিনস এখানে বেসিক্যালি আমরা এমন একটা রেট আইডেন্টিফাই করব যে রেটটা বেসিক্যালি এনপিভিটাকে জিরো করবে। ঠিক আছে? দ্যাট মিনস অ্যাকচুয়ালি এখানে কি বলা হচ্ছে দেখো, IRR method also consider the time value of money, মানে এটা আমরা ডিসকাউন্ট টেকনিকের মধ্যে আছে যেটা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে। দ্যাট মিনস আজকের 100 টাকা ফিউচারে কত টাকা হবে সেটা আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। In case of NPV, the discounted rate is the required rate of return and it is predetermined rate, usually cost of capital. So basically এখানে NPV এর ক্ষেত্রে যেটা আমাদের দেয়া থাকে রেটটা সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, মানে যেটার মাধ্যমে আমরা ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি। And IRR usually the rate of return that a project earns. So এখানে বলা হয় যে একটা প্রজেক্ট থেকে আমি যত আর্ন করব সেটা হচ্ছে IRR ডিফাইন করে। So it is defined as the discount rate R, which equates the aggregate present value of the net cash flow with the aggregate present value of the cash outflow of a project. তো এখানে জিনিসটা হচ্ছে আইআরআরটা হচ্ছে আমরা যে প্রজেক্টে ইনভেস্ট করব সেখান থেকে কত পার্সেন্ট রিটার্ন পাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। এবং এক্ষেত্রে আমাদের যে রেটটা ফাইন্ড আউট করব সেই রেটটা আমাদের যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। দেখো এখানে রুলস দেওয়া আছে। আর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে কম হয় তাহলে রিজেক্ট করবো, আর যদি ইকুয়াল হয় তাহলে অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্টও করতে পারে। তো এখানে যেই পলিসি অনুযায়ী যে মেথড অনুযায়ী আমরা এটাকে ফাইন্ড আউট করবো, দ্যাট মিনস এখানে আমাদেরকে দেখতে হবে যে এনপিভি কোথায় জিরো আসে। দ্যাট মিনস এনপিভি মানে কি, যেটা আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট আমি ক্যাশ ফ্লো পাবো সেটাকে যখন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব সেটার সাথে আমার আউটফ্লো যেটা হচ্ছে সেটা মাইনাস করে কিন্তু আমরা এনপিভি পাই। আগেটা আমরা এটা দেখেছি, এই যে আমরা এখান থেকে আরেকটাতে দেখেছি এটা। ঠিক আছে? তো এখন বেসিক্যালি এখানে আমরা সেটাকে বের করব যে রেটে আমার এনপিভিটা জিরো হবে। দ্যাট মিনস আমার ফিউচার ইনফ্লো এন্ড প্রেজেন্ট আউটফ্লো ইকুয়াল হবে। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সো এটা আমরা বের করব। অ্যাকচুয়ালি এটা তোমরা যদি ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশন করো সেক্ষেত্রে তোমরা অ্যাকচুয়ালি এটা পাবা, কিন্তু এই ক্ষেত্রে আমরা যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড। দ্যাট মিনস তুমি এট এ টাইম শুধু একবারেই তুমি এটা পাবা না, তোমাকে অ্যাকচুয়ালি কয়েকটা রেট এর মাধ্যমে এটাকে বের করতে হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে তাহলে এটা কিভাবে বের করবো আমরা? দেখো প্রথমে অ্যাকচুয়ালি যেই ডাটা আমাদের দেয়া থাকবে সেই ডাটার ক্ষেত্রে আমরা যে কোনো রেট আগে ধরে নিব। সেরকম এখানে বলা আছে, একটা এক্সাম্পল দেয়া আছে, a project cost 16,000 what and it is expected to generate 8,000 7,000 6,000 respectively for 3 years. তো আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চাই যেটার কস্ট হচ্ছে $16,000 টাকা, এবং এখান থেকে আমি 3 বছরে প্রথম বছরে 8,000 পাবো, দ্বিতীয় বছরে 7,000 পাবো, থার্ড বছরে 6,000 পাবো। তো এটা পাওয়ার পরে
আমরা এখন দেখবো যে বেসিক্যালি আমরা যদি এই মেথডটা ফলো করি তাহলে আমাদের কি এখানে আমাদের আইআরআর কত হচ্ছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হচ্ছে, এবং সেটা আমার কস্ট অফ ক্যাপিটালের সাথে কি কম না বেশি হচ্ছে। তো প্রথমে এখানে আমরা ধরে নিলাম যে 20% আমি এটাকে ডিসকাউন্ট করবো যে এনপিভিটা কত আসে। তো 20% আমি ডিসকাউন্ট করলে এনপিভিটা দেখো এখানে আসে কত, -1004। দ্যাট মিনস আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের রেটটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে আমাদের রেটটারও কমিয়ে আনতে হবে। তো রেটটা আমি আরো কমিয়ে 16 দিলাম। তো 16তে দেখো আমি পেলাম কি -57, কিন্তু আমার লাগবে কি এনপিভিটা লাগবে হচ্ছে আমার 0। তো এরপর আমি এই 15% দিলাম। তো 15% দেওয়ার পর আসলাম +200। দ্যাট মিনস 16% আসছে নেগেটিভ আর 15% আসছে পজিটিভ। তাহলে দেখো তার মানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই 16 আর 15 বা 16%-এর মাঝামাঝি কোন একটা রেট আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি যেটা এনপিভিকে 0 করবে। তো এখন আমরা এই দুটো রেটের মাধ্যমে ইন্টারপোলেশন ইউজ করব। পরে আমরা যদি লোয়ার রেট বা হায়ার রেট যে কোনো একটা দিয়ে করতে পারি। তো ইউজিং লোয়ার রেট দেখো আমরা কি পাচ্ছি 15%, দেন হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, দেন আমাদের যে এনপিভি গুলোর মধ্যে পার্থক্য সেটা আমরা এখানে পাচ্ছি। তো এখানে আসছে কত 15.80%। আর হায়ার রেটটা ইউজ করলাম একটাই পাচ্ছি 0%। দেখবো কিন্তু এনপিভিটা হচ্ছে 0 হচ্ছে। দ্যাট মিনস আমার আইআরআর হচ্ছে 15.80%। সো আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন 15.80%। সো আমার যদি কস্ট অফ ক্যাপিটাল এটা থেকে বেশি হয়, মানে আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করবো, আর না হলে রিজেক্ট করবো। বোঝা গেছে সবার? জি না, বোঝা গেছে। এগুলো জাস্ট হচ্ছে এখানে আসলে ওরকম করে করার কিছু নাই, জাস্ট তোমাকে মেথডটা জেনে ম্যাথটা করতে হবে। জাস্ট এই টেকনিক গুলো ইউজ করা যায় সেটাই হলো তোমাদেরকে এখানে বোঝার বিষয়। আচ্ছা, থার্ড মেথডটা হচ্ছে তোমার প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই। তো এখানে বলছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা বেনিফিট কস্ট রেশিও। সো এইটা হচ্ছে আরেকটা মেথড। অ্যাকচুয়ালি গুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টেকনিক। তো যখন কেউ ইনভেস্টমেন্ট করবে, ম্যানেজার বা ম্যানেজমেন্ট কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারবে। সে অ্যাকচুয়ালি তার ইনভেস্টমেন্ট অপরচুনিটি অনুযায়ী কোনটা অ্যাপ্লিকেবল সেটা মনে করে, যেটা তার মনে হবে যে এটা ভালো, দেন হচ্ছে সে সেই টেকনিক অ্যাপ্লাই করে নিবে। তো প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কি, এটা সিম্পলি দেখো, এটা আমরা বের করবো কিভাবে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্যাশ আউটলে। দ্যাট মিনস আমরা এই যে রিভিউ করার সময় যেই ক্যাশ ইনফ্লো গুলোকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছিলাম, সেই টোটাল প্রেজেন্ট ভ্যালু সামেশনকে আমরা যদি ক্যাশ আউটফ্লো দিয়ে ডিফাইন করে ভাগ করে তাহলে আমরা হচ্ছে পিআই পেয়ে যাব। এর মধ্যে এক্সেপশনাল রুলটা কি দেখো, তো পিআই গ্রেটার দেন 1, তার মানে আমরা জানি অনুপাতটা যদি 1 এর থেকে বেশি হয় তাহলে কি হবে, আমার ক্যাশ আউটফ্লো থেকে ইনফ্লো বেশি হবে। তো সেটা আমি অ্যাকসেপ্ট করব। কম হলে রিজেক্ট করব, আর ইকুয়াল হলে অ্যাকসেপ্ট করতে পারি, রিজেক্ট করতে পারি। এটা গেল হচ্ছে, তো এইগুলো ছিল আমাদের মধ্যে ডিসকাউন্টেড টেকনিকের মধ্যে এই তিনটা টেকনিক। আর যদি আমরা নন ডিসকাউন্টেড ধরি তাহলে সেখানে আমাদের একটা টেকনিক বলা আছে, এটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ডটা কি, পে ব্যাক পিরিয়ডটা হচ্ছে আমি যা ইনভেস্ট করছি সেটা আমার ব্যাক পেতে কত সময় লাগবে। কথা বুঝতে পেরেছো সবাই? যে আমি যা ইনভেস্ট করলাম সেটা আমি ব্যাক পাবো কত দিনে, সেটাকে বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। যে আমি পে করেছি সেটা আমি ব্যাক পাবো কত পিরিয়ডে। তো দেখো, যদি আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করি, সেখান থেকে সাপোজ আমি 1 লাখ ইনভেস্ট করলাম, তো সেখান থেকে আমি সাপোজ একটা প্রজেক্ট থেকে প্রতি বছরে 50,000 করে পাই, আর আরেকটা প্রজেক্ট থেকে আমি প্রতি বছরে পাবো হচ্ছে 20,000 করে। ঠিক আছে, তাহলে এখন আমি কোনটাতে ইনভেস্ট করা উচিত আমাকে বলো দেখে।
বলো কোন প্রজেক্ট থেকে আমি আগে আমার ইনভেস্টমেন্টটা ব্যাক পাবো, প্রজেক্ট এ থেকে না প্রজেক্ট বি থেকে? শুনতে পাচ্ছ? হ্যালো, কোশ্চেনটা বুঝি নাই, আবার যদি বলতেন। বললাম যে হচ্ছে পেব্যাক পিরিয়ড, আমি বললাম যে যেই প্রজেক্ট থেকে আমি যা ইনভেস্ট করেছি সেটা কত সময়ের মধ্যে আমি ব্যাক পাবো সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড আমি আইডেন্টিফাই করব। সো আমি বললাম যে যদি সাপোজ আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে এবং প্রজেক্ট এ তে আমি করতে পারি বা বি তেও করতে পারি, প্রজেক্ট এ থেকে আমি 5 বছর প্রতি বছর 50,000 করে পাবো, আর প্রজেক্ট বি থেকে আমি প্রতি বছর 20,000 করে সাপোজ 10 বছর পাবো। তাহলে আমি কোনটাতে ইনভেস্ট করব? প্রজেক্টে পেব্যাক পিরিয়ড ফলো করে। হ্যাঁ, প্রজেক্ট এ, কারণ কি আমি প্রজেক্ট এ থেকে 50-50 2 বছরের মধ্যে আমি কি আমার ইনভেস্টমেন্টে ব্যাক পেয়ে যাচ্ছি। আর প্রজেক্ট বি থেকে পেতে আমার কত বছর সময় লাগবে? 5 বছর সময় লাগবে। তার মানে যেখান থেকে আমি আগে আমার ইনভেস্টমেন্ট ব্যাক পাবো সেখানে আমি ইনভেস্টমেন্ট করব, এটাই হচ্ছে এই মেথডের রুলস। ঠিক আছে, সো যদি আমাদের প্রতি বছর একই অ্যামাউন্ট পাই, দেখো যখন আমার ক্যাশ ফ্লো গুলো ইউনিফর্ম থাকবে, অ্যানুইটি হবে, দ্যাট মিনস আমি যেটা বললাম কে বলে যে প্রতি বছর 50,000 করে পাচ্ছি বা প্রতি বছর 20,000 করে পাচ্ছি, এটা হচ্ছে অ্যানুইটি বা ইউনিফর্ম ক্যাশ ইনফ্লো বলে। আর যদি সাপোজ আমি বলতাম প্রজেক্ট এ থেকে আমি প্রথম বছরে পাবো 10,000, পরের বছরে পাবো 30,000, তারপরের বছর পাবো 40,000, বি থেকে পাবো প্রথমে 20,000, পরের বছর 10,000, তারপরে 15,000, তাহলে কি হচ্ছে ক্যাশ ইনফ্লো গুলি কি ইউনিফর্ম থাকছে? না ম্যাডাম, না। তাহলে তখন তুমি এটা কিভাবে বের করবা যে কোন পিরিয়ডের পেব্যাক পিরিয়ড কত কোন প্রজেক্টের? তো সেক্ষেত্রে যদি ইউনিফর্ম হয় তাহলে দেখো রুলসটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে তুমি কনস্ট্যান্ট অ্যানুয়াল ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবা যে কত পেব্যাক। যেরকম এখানে বলা হচ্ছে তুমি প্রজেক্ট এ থেকে ইনভেস্টমেন্ট করলা 40,000, এখান থেকে তুমি 10 বছরে 8,000 করে পাবা, তাহলে এটা যে ভাগ করলা পেব্যাক আসলো 5 ইয়ার, পেয়ে গেলা। কিন্তু যখন তোমার ডিফারেন্ট ক্যাশ ইনফ্লো থাকবে তখন এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো একটু খেয়াল করো সবাই। তখন আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল, দুটো আমরা কি অপশন আছে, দুটো আমার পাবো, বিক্সে কত টাকা পাবো সেটা এখানে দেয়া আছে। ম্যাম কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা একটু ওয়েট করো। এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ইনভেস্টমেন্ট অপশন আছে আমার, মেশিন এ মেশিন বি, এবং দুটোর জন্য আমার কি ক্যাশ আউটফ্লো হবে 56,125। তাহলে এখন এখানে দেখো ইনফ্লো গুলো কিন্তু ইভেন না, এক এক বছরে তুমি এক এক ভ্যালু পাচ্ছ, তাই না? জি ম্যাডাম। তাহলে এখানে এটা কিভাবে আইডেন্টিফাই করব আমরা? তো এখানে প্রথমে আমাদের করতে হবে কি ক্যাশ ইনফ্লো গুলোর কিউমুলেটিভ ভ্যালু বের করতে হবে। দেখো নিচে দেয়া আছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অ্যাডজাস্টেড টাইম, সিএফএটি বলতে এখানে ক্যাশ ফ্লো অ্যাডজাস্টেড টাইম বোঝাচ্ছে সিএফএটি তে। আচ্ছা, আমরা প্রথমে কিউমুলেটিভটা বের করব। তো ছকটা আমাদের এরকম একটা ছক তৈরি করতে হবে, দেন আমাদেরকে দেখতে হবে যে দেখো প্রথমে আমরা মেশিন এ তে আসি, তাহলে আমাকে এখন বের করতে হবে যে মেশিন এর জন্য আমি কত বছরে 56,125 ব্যাক পাবো,
বি এর জন্য কত বছরে 56,125 ব্যাক পাবো। তাহলে এখন দেখো আমি যদি মেশিন এর দিকে খেয়াল করি, সবাই খেয়াল করো, প্রথম ইয়ারে আমি পাচ্ছি 14,000, সেকেন্ড ইয়ারে আমি পাচ্ছি 30,000, থার্ড ইয়ারে পাচ্ছি 48,000, ফোর্থ ইয়ারে পাচ্ছি 68,000। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ থার্ড ইয়ারে আমার কি ইনভেস্টমেন্ট থেকে একটু কম, আবার ফোর্থ ইয়ারে কি ইনভেস্টমেন্ট থেকে আমি বেশি পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 ইয়ার এন্ড 4 ইয়ারের মাঝামাঝি কোন একটা সময়ে আমার ইনভেস্টমেন্টটা ব্যাক পাচ্ছি, তাই না? জি ম্যাডাম। তাহলে এটা আমরা কিভাবে বের করব দেখো। সো প্রথমে আমি 3 ইয়ার পর্যন্ত পাবোই, 3 ইয়ার তো আমার লাগবেই, তাই না? দেখো যেখানে আমার বেশি হয়ে যাচ্ছে যে বছরটাতে, তার আগের বছরটা আমাকে প্রথমে ধরতে হবে। সেখানে বেশি হয়ে যাচ্ছে ফোর্থ ইয়ারে, তার আগের বছর কি থার্ড ইয়ার। সো এখানে নিচে তাকাও, মেশিন এর জন্য দেখো আমরা কি দেখছি যে থার্ড ইয়ার আমার 3 বছর তো আমার লাগবেই, 3 প্লাস এখন এই 8,125 কোথা থেকে পেলাম আমরা? সো আর বাকি থাকলো আমার কত, 40,000 48,000 আমি পেয়ে গেছি। তো 56,125 থেকে আমি 48,000 মাইনাস করে বাকি থাকলো আমার কত, 8,125। তো এটা আমি পাবো কত দিনে? সো এটাকে আমি ডিভাইড করব এই পরের বছরে ক্যাশ ইনফ্লো দিয়ে। দেখো ফোর্থ ইয়ারে ক্যাশ ইনফ্লো আমার মেশিনের জন্য কত, 20,000। সো 8,125 কে আমি 2,000 ডিভাইড করে যদি 12 এ মাল্টিপ্লাই করি, তাহলে আমি হচ্ছে মান্থের হিসাবটা পাবো। তার মানে 4.875 মান্থ আমি পেয়েছি। তাহলে এখানে আমাদের ধরতে হবে এটা অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু 0.5 এর থেকে বেশি এখানে, সেহেতু আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 ইয়ার্স এন্ড 5 মান্থ আমরা পেয়েছি। বুঝতে পেরেছো সবাই? একটু পড়ো, পরে দেখো বোঝা যাচ্ছে কিনা। বিয়েরটাও আমরা একইভাবে আইডেন্টিফাই করেছি, সবাই একটু দেখো, দেখে দেখো বুঝতে পারছো কিনা। বুঝেছো সবাই নাকি সমস্যা আছে কোথাও? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, সো এইখানে এই চ্যাপ্টারে তোমাদের মেইনলি হচ্ছে এইগুলোই থাকবে, এই টেকনিক গুলোই থাকবে। এবং এখানে দেখো তোমাদের কিছু প্রবলেম দেয়া আছে এখানে, ঠিক আছে? প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, তোমরা এগুলো বাসায় করবা, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে এগুলো করবা, করে দেন হচ্ছে তোমার কোনো প্রবলেম থাকে সেগুলো ফাইন্ড আউট করবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই। আইআরআর ক্ষেত্রে দেখো, যখন আমাদের আইআরআর যদি ফাইন্ড করতে বলা হয়, এবং সেক্ষেত্রে আমাদের যদি ক্যাশ ইনফ্লো গুলো কি অ্যানুইটি হয়, দ্যাট মিনস একই টাকা আমি যদি প্রতি বছরে পাই, সেক্ষেত্রে আমরা আইআরটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে কিন্তু আমরা এটা বের করতে পারবো। দেখো এই প্রবলেমটাতে দেখো সবাই, মেশিন এ উইল কস্ট 1 lakh and it will provide annual net cash flow for টাকা of টাকা 30,000 for 6 years. Calculate the IRR of the machine. এখানে দেখো আমি পাচ্ছি কি 6 বছর ধরে 30,000 করে পাচ্ছি। So this machine produce an annuity of টাকা 30,000 for 6 years. The required PVFA present value factor annuity is 1 lakh divided by 30,000. So আমি পেলাম কত, 3.33। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। সো আমরা যদি এই ফ্যাক্টরটা দিয়ে আমরা টেবিল থেকে যদি এটা বের করতে পারি, তাহলে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছি কোথায় আছে তোমাদের এখানে। সো এরকম যদি প্রবলেম থাকে, তোমাদের হচ্ছে টেবিলটা দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তো এখানে কোথায় আছে আমার 3.33, এখানে আমি দেখতে পাচ্ছি 3.33 মেইনলি হচ্ছে যে এটা যদি আমরা কনভার্ট করি 3.33 এখানে আমরা পাবো। তো এখানে 6 ইয়ারে আমার 20% হচ্ছে আইআরআর। তাহলে এখানে আমার হচ্ছে আসলো হচ্ছে তোমার 20% হচ্ছে আইআরআর আসবে। বুঝতে পেরেছো?
বোঝা গেছে? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে আরো কিছু রিলেভেন্ট প্রবলেম আছে, তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস করবা, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যদি প্রবলেম থাকে এখানে সেগুলো আবার ডিসকাস করবো। আজকে আমি আসলে কন্টিনিউ করছি না, ঘাটটা ব্যথা করছে। তোমরা হচ্ছে আমি প্রবলেম গুলো দেখো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার ডিসকাস করবো, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে ভালো থাকো সবাই, ক্লাস এখানে শেষ করছি।